প্রত্যেকটি শিশু কিশোরের শৈশবটা রঙিন হওয়ার কথা ছিল খেলাধুলা, হাসি আর আনন্দে। কিন্তু বাস্তবে বেশ কিছু শিশু কিশোরের মাসের পর মাস হাসপাতালের বিছানায় হয়ে উঠছে সঙ্গী। প্রতিনিয়ত রক্ত নিতে হয়, সহ্য করতে হয় অসংখ্য সূচের আঘাত। তারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, যা একটি বংশগত রোগের নাম। বাংলাদেশে প্রতিনিয়ত শত শত শিশুর শৈশব কেড়ে নিচ্ছে এই রোগ। বাংলাদেশে বছরে আক্রান্ত হচ্ছে প্রায় 10 থেকে 12 হাজারেরও বেশি শিশু। আফরিন আক্তার রিপোর্ট। ছোট্ট রোজার শরীরে প্রতি মাসে বিচ্ছে একাধিক সূচের আঘাত, তবেই ভালো থাকছে এবং বেঁচে থাকছে শিশুটি। আর এই দৃশ্য খুব কাছ থেকে দেখছেন শিশুটির বাবা। কত বছর বয়স থেকে এই থ্যালাসেমিয়া রোগ ধরা পড়েছে? 6 মাস বয়স থেকে। কিভাবে আপনারা বুঝতে পারলেন বা কিভাবে সিমটমস কি পেয়েছিলেন? ওর শরীরে জ্বর ছিল, জ্বর দেখানোর পরে অনেক ডাক্তার দেখাইছি, তারপর আপনার টেস্ট করানোর পরে তারপরে ধরা পড়েছে যে ওর এক সমস্যা, থ্যালাসেমিয়ার সমস্যা আর কি। তখন থেকেই কি শুধু ব্লাড নিতে হচ্ছে? হ্যাঁ, তারপর থেকেই নিতে হচ্ছে। 6 মাস ওই সময় আপনার হিমোগ্লোবিন আপনার 4-এ নেমে গেছিলো। ডক্টর বলছে এটা কোনো নাই, এরকম কোনো চিকিৎসা নেই, ঠিক হবে না। রক্ত যতদিন বাঁচে আল্লাহ রাখে ততদিন এভাবে চলবে। ইভা এবার এসএসসি দিয়েছে। 1 বছর বয়স থেকে তার এই মরণ ব্যাধি থ্যালাসেমিয়া ধরা পড়ে। মাসে 2 বার তার রক্ত নিতে হয়, তা না হলে শরীরের হিমোগ্লোবিন কমে যায়। চিকিৎসকরা বলেছেন অনির্দিষ্টকালের জন্য তার এই রক্ত নিয়েই বেঁচে থাকতে হবে। মায়ের কষ্ট হয় ইভাকে এভাবে রক্ত নিতে দেখে। তোমার এই থ্যালাসেমিয়া রোগটি কবে থেকে ধরা পড়ে? আমার যখন 1 বছর তখন থেকে। কিভাবে ধরা পড়েছে? কিভাবে ধরা পড়ছে, আমি হঠাৎ করে আমার অনেক জ্বর আসে, শরীর নীল হয়ে যায়। তো আস্তে আস্তে কেউই বুঝতে পারেনি যে কী রোগ। পরে আস্তে ডক্টরের কাছে গেছে, আমাদের ওখানে ডক্টরের কাছে। উনি বলছে যে এটা একটা থ্যালাসেমিয়া। তো পরে পিজিতে নিয়ে গেছে, ওখানে ডক্টর দেখানোর পরে ফার্স্টে ওখানেই আমি ব্লাড দিই। পরে এখানে লোকেশন, এখানের ঠিকানা বলে, তো পরে এখানেই দিই। আচ্ছা, তোমার কতদিন পর পর ব্লাড নিতে হয়, কয় ব্যাগ করে? আমি মাসে 2 বার দিই। কতদিন এরকম ব্লাড নিয়ে যেতে হবে? এটা আসলে বলতে পারি না কতদিন নিতে হবে বা কি করতে হবে। এখন বলছে যে ওনারা বাহিরে নিয়ে যাবে, তো বাহিরে নেওয়ার পর ওইখানকার ডক্টররা কি বলে তো ওইটা দেখবে আর কি। 10টা সুস্থ মানুষের মতন না, একটা ব্যালট নেওয়াটা বা কোনো দেখা গেছে পাওয়া বা না পাওয়াটা, এটা আসলে অনেক কষ্টের ব্যাপার। শুধু ইভা কিংবা রোজা নয়, দেশে এমন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছে 60 থেকে 70 হাজার। বাংলাদেশে এই রোগের বাহক 11.4%, যা প্রায় 2 কোটি। আর শুধু এই বাহকের সঙ্গে বাহকের বিয়ের মাধ্যমে জন্ম নেওয়া শিশুরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হচ্ছে। এভাবে প্রতি বছর দেশে জন্ম নিচ্ছে 10 থেকে 12 হাজারেরও বেশি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। এই বিপুল সংখ্যক বাহককে সচেতন করতে ব্যাপক রাষ্ট্রীয় প্রচারণা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে, এই প্রোটোকল দিয়ে ট্রিটমেন্ট করলে অনেক দিনের মধ্যে বেঁচে থাকতে পারে, বাট ইট ইজ ভেরি কস্টলি। বয়স এবং ওজন ভেদে একটা বাচ্চার পিছনে 8,000 থেকে শুরু করে 25-30 হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। এই ট্রিটমেন্টের জন্য দুটো জিনিস খুবই জরুরি। প্রথমত একটা হলো নিরাপদ রক্ত, এই রোগীটা যতদিন বেঁচে থাকবেন তাকে জীবনের শেষ দিন পর্যন্ত এই নিরাপদ রক্ত গ্রহণ করতে হবে। আরেকটি হচ্ছে যে এই রক্ত বারবার নেওয়ার ফলে তার শরীরে কিন্তু অপ্রয়োজনীয় আয়রন জমে যায়। এই আয়রনগুলো বের করতে না পারলে তারা হার্ট ফেল করে মারা যায়। এবং এটা নিরাপদ রক্ত হতে হবে। এটা একটা ভলান্টারি ব্লাড ডোনারের কাছ থেকে নিতে হবে। এটা প্রপারলি স্ক্রিন করতে হবে ভাইরাসগুলো আছে কিনা। তারপরে এখান থেকে শুধু লাল অংশটা আলাদা করতে হবে, শুধু লাল অংশটা দেওয়া লাগবে। এবং পরবর্তী পর্যায়ে তার আয়রন দেখে আয়রন চেলেটিং এজেন্ট ইউজ করতে হবে। আরেকটি কথা হচ্ছে এই রোগটা কিন্তু প্রতিরোধযোগ্য। আমি যদি একটা সিম্পল রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার ডিটেক্ট করতে পারি সেই ত্রুটিযুক্ত জিনটা বহন করছেন কিনা, এবং ক্যারিয়ার ডিটেক্ট করে বাহক নির্ণয় করে বাহকে বিয়েটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু এই রোগটা আর হবে না। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্ত স্বল্পতাজনিত দুরারোগ্য ব্যাধি। থ্যালাসেমিয়া প্রাথমিকভাবে ধরা পড়লে আমরা আয়রন সমৃদ্ধ খাবার কম খেতে বলি এবং থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করতে হবে।
তবেই রোগী অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকবে, বলছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের ডায়েটেশিয়ান এবং কাউন্সিলর। আয়রন জাতীয় খাবারগুলো কম খেতে বলি, তবে এখানে একটা বিষয় আছে, যাদের হচ্ছে আয়রন কন্ট্রোলে থাকতে পারে, মানে 1000-এর নিচে মেনলি আমরা রাখতে বলি, যারা 1000-এর নিচে মেনটেন করতে পারে তাদেরকে তখন আমরা সবই খেতে বলি মোটামুটি। আর খাদ্যের থেকে তো মানে পুষ্টিটা দরকার আছে, এই জন্য আমরা অনেক কিছু আগে নিষেধ বলতাম, এখন বলি না। তবে যাদের আয়রন কন্ট্রোলে থাকে না, সাপোজ 3000, 4000, 5000 উঠে যায় অনেকের, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আয়রন মানে অতিরিক্ত আয়রন জাতীয় খাবারগুলো যেমন গরুর মাংস, খাসির মাংস, কলিজা এগুলো কম খেতে হবে। খেজুর, ডালিম এগুলো কম খেতে, একদম নিষেধ না, কম খেতে বলি আর কি, কারণ খাবার থেকেও কিছু আয়রন জমে, যদিও সেটার পরিমাণ কম, তবে কিছু তো জমে। আর এরপরে আবার কিছু রুলস আছে, যেমন ভরা পেটে খাবার পরপর যদি চিনি ছাড়া চা, চিনি ছাড়া দুধ অথবা কফি বা টক দইটা যদি কেউ খায় তাহলে অ্যাবজর্পশনটা কমে যায়। সেক্ষেত্রে এই নিয়মগুলো যদি কেউ মেনটেন করে তারও হচ্ছে আয়রনটা কন্ট্রোলে থাকবে। বিয়ের আগে হবু স্বামী বা স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক কিনা তা সবারই জেনে নেওয়া দরকার এবং প্রয়োজন জনসচেতনতা। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।